মোদির বিশ্বভ্রমণের সবচেয়ে দুঃসাহসিক সফর কি বলা যায় এবারের এই সফরকে? আম চুষে খান না কেটে খান, এমন কঠিন প্রশ্নের দেশ ভারত। প্রেস ফ্রিডম ইন্ডেক্সে ১৮০টি দেশের মধ্যে ১৫৭তম জায়গায় রয়েছে। সেই দেশের প্রধানমন্ত্রী কিনা অনায়াসে চলে গেলেন প্রেস ফ্রিডম ইন্ডেক্সে ১ নম্বরে থাকা দেশ নরওয়েতে। মোদির এবারের সফরসূচিতে রয়েছে নরওয়ে, নেদারল্যান্ডস, সুইডেন, ইটালি এবং সংযুক্ত আরব আমিরশাহী। এর মধ্যে আরব আমিরশাহীর নম্বর ভারতের পেছনে। সেখানে অত্যন্ত নিরাপদ বোধ করতে পারেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাকি দেশগুলোর মধ্যে ইটালি ৪৬তম, কিন্তু অন্য ৩টি দেশ প্রথম ৫-এর মধ্যে। নরওয়েতে ভারতের বিদেশ মন্ত্রকের পশ্চিম শাখার সচিব সিবি জর্জের মাধ্যমে বিশ্ব জানতে পারল ভারতীয় সংস্কৃতির বয়স ৫,০০০ বছর। তারা জানতে পারলেন মহাত্মা গান্ধীর কথা, ভারতের প্রাচীন গণতন্ত্রের কথা। এর আগে এই তথ্য কোনো শিক্ষিত মানুষ তো জানতেনই না। সাংবাদিকরা যখন মোদী সরকারের আমলে ভারতের বর্তমান গণমাধ্যমের স্বাধীনতা এবং মানবাধিকার নিয়ে সুনির্দিষ্ট প্রশ্ন করছেন, তখন সেই অস্বস্তিকর প্রশ্ন এড়িয়ে যাওয়ার জন্য সিবি জর্জ ৫,০০০ বছরের পুরনো ইতিহাস, যোগব্যায়াম এবং শূন্য আবিষ্কারের মতো বিষয়গুলোকে ঢাল বা ডিফেন্স হিসেবে তুলে এনেছেন, যেন এসব মোদির আমলেই হয়েছে। নরওয়ের সাংবাদিক হেলে লিঙ্কের একটিমাত্র তীক্ষ্ণ প্রশ্ন যেভাবে ভারতের রাজনীতির অলিন্দে এবং আন্তর্জাতিক মহলে কম্পন ধরিয়ে দিয়েছে তা এক কথায় নজিরবিহীন। এই ঘটনাটি আরেকবার প্রমাণ করে দিয়েছে আন্তর্জাতিক মঞ্চে ভারতের বিশ্বগুরুর কথা প্রচার করা হলেও যখনই অবাধ সাংবাদিকতা এবং মুক্ত মঞ্চের মুখোমুখি হওয়ার প্রসঙ্গ আসে, তখন মোদির আত্মবিশ্বাসের ভিত নড়ে ওঠে। মাত্র কয়েকদিন আগেও প্রধানমন্ত্রী মোদি এবং তার মন্ত্রিসভার সবাই একযোগে ভোটের প্রচারে বলে গেছেন সব ঠিক আছে। ২০১৪তে বলতেন আচ্ছে দিন আসছে, আর ২০২৬-এ বিদেশের মাটিতে দাঁড়িয়ে বলছেন খুব খারাপ সময় আসছে। বিদেশের মাটিতে দাঁড়িয়ে দেশের প্রধানমন্ত্রীর এমন একটা নেতিবাচক বক্তব্য রাখা কিন্তু বেশ নজিরবিহীন। এ নিয়ে ভারতের অর্থনৈতিক এবং রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে এখন তীব্র আলোচনা সমালোচনা চলছে। তবে নিজের মন কি বাতে এত খারাপ সময় যে আসছে তার কিন্তু ঘুণাক্ষরও আঁচ মোদি নিজেই দেননি। নরওয়ের সংবাদপত্রে গতকাল তাকে নিয়ে প্রথম পাতায় তীক্ষ্ণ একটি কার্টুন বেরিয়ে গেছে। স্বাধীন সংবাদ মাধ্যম যে বিজেপির ট্রোলিং কিংবা কর্পোরেটদের ইনস্টাগ্রাম বা ফেসবুক ব্যান করাকে পাত্তাই দেয় না, ওই কার্টুনই তার প্রমাণ। আজকের এই এপিসোডে প্রধানমন্ত্রীর দুঃসাহসিক সফরে প্রশ্নের হাত থেকে নিজেকে বাঁচাতে কি করছে ভারতীয় আমলারা তা নিয়ে বলবো। আর ওই সাংবাদিককে কিভাবে ট্রোল করছে বিজেপির আইটি সেল, কিভাবে তার ইনস্টাগ্রাম এবং ফেসবুক ব্যান করা হচ্ছে সে কথাও জানাবো। আর কেন এই সাংবাদিক এবার দেশের বিরোধী দলনেতা রাহুল গান্ধীর ইন্টারভিউ চেয়েছেন তার বিশ্লেষণ করব। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। নরওয়ের রাজধানী ওসলোর যৌথ মিডিয়া ব্রিফিং শেষে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং নরওয়ের প্রধানমন্ত্রী যাওয়ার জন্য তৈরি হচ্ছিলেন, তখন পেছন থেকে ধেয়ে আসে একটি প্রশ্ন। প্রশ্নটি ছিল, প্রধানমন্ত্রী মোদী, বিশ্বের সবচেয়ে স্বাধীন সংবাদ মাধ্যমের কাছ থেকে আপনি কয়েকটা প্রশ্ন নিচ্ছেন না কেন? প্রশ্নটি করেছিলেন ওসলোর স্থানীয় সংবাদপত্র দাগস এভিসেনের সাংবাদিক হেলে লিং। কিন্তু ভারতের কোটি কোটি টাকার পিআর এজেন্সি এবং আইটি সেলের তৈরি করা বিশ্বগুরু ভাবমূর্তি এই একটিমাত্র প্রশ্নেই ওসলোর কনকনে ঠান্ডায় জমে বরফ হয়ে গেল। প্রধানমন্ত্রী কোনো উত্তর না দিয়ে দ্রুত পায়ে স্থান ত্যাগ করলেন। আর এই ঘটনাটি ভারতের ঠিক এখনকার রাজনৈতিক এবং সামাজিক ব্যবস্থার দুটো চরম বাস্তবতার চিত্র দেখিয়ে দিল। সেগুলো কি? প্রথমত, প্রধানমন্ত্রীর প্রশ্নভীতি এবং দ্বিতীয়ত ভারতের মূলধারার সংবাদ মাধ্যমের মেরুদণ্ডহীন চাটুকারিতা। এখানকার মূলধারার সাংবাদিকদের সাহসী হবে না যে প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসা করেন যে তিনি কত টাকা ঋণ ওয়ার্ল্ড ব্যাংক থেকে বা IMF থেকে নিয়েছেন, আর একবার তিনি কত টাকা লোনের আবেদন করেছেন, দেশের কত টাকার প্রয়োজন, তার ব্যবহার কিভাবে হবে,
এত আর্থিক দুর্দশার কথা বলা হচ্ছে, অথচ অর্থমন্ত্রী কিছু বলছেন না কেন? পেট্রোলিয়াম সস্তায় দেওয়ার কথা বলছে ইরান এবং রাশিয়া, দিল্লির মাটিতে দাঁড়িয়েই পেট্রোলিয়াম মন্ত্রী তার উত্তর দিচ্ছেন না কেন? আসলে মন কি বাতে একমুখী বকে যাওয়াই স্বাভাবিক মনে করেন মোদি। 2014 সালে ক্ষমতায় আসার পর থেকে গত এক দশকেরও বেশি সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের মাটিতে একটিও খোলামেলা চিত্রনাট্যহীন প্রেস কনফারেন্স করেননি। তিনি ভারতের গণতান্ত্রিক ইতিহাসে এমন এক প্রধানমন্ত্রী যিনি কেবল বলতে ভালোবাসেন, প্রশ্ন শুনতে বা জবাবদিহি করতে নয়। অথচ তিনি যেসব প্রধানমন্ত্রীর উঠতে বসতে সমালোচনা করেন, নেহেরু থেকে মনমোহন সিং, তারা কিন্তু রীতিমতো প্রেস কনফারেন্স করতেন। এমনকি তার দলের অটল বিহারী বাজপেয়ীও তা করতেন, অস্বস্তিকর প্রশ্নও নিতেন। বিষয়টা নরওয়ের ঘটনার পর অত্যন্ত প্রাসঙ্গিক। এখানে দেশের প্রধানমন্ত্রী নিজের পছন্দ মতো বিষয়ে স্ক্রিপ্ট দেখে রেডিওতে ভাষণ দেন। আর আশ্চর্যের বিষয় হলো, এই রেডিও শোটি যখন সম্প্রচারিত হয় তখন দেশের বিভিন্ন প্রান্তের বিজেপি নেতাকর্মী এবং সাধারণ মানুষকে বসিয়ে তা শোনার ভিডিও রেকর্ডিং করা হয়। রেডিও শো শোনার জন্য ক্যামেরার সামনে সাজানো হাততালি আর বানানো মনোযোগের এমন আয়োজন আধুনিক বিশ্বের ইতিহাসে বিরল। শাসন ব্যবস্থা যখন পুরোপুরি পিআর নির্ভর হয়ে পড়ে, তখন কেবল সেই প্রশ্নগুলোরই উত্তর দেওয়া যায় যা আগে থেকে লিখে দেওয়া থাকে। ওসলোতে আগে থেকে সেট করা কোনো স্ক্রিপ্ট ছিল না, তাই সেখানে উত্তর দেওয়ার মতো সাহস বা প্রস্তুতিই কি ছিল না মোদির? দ্বিতীয় প্রশ্ন, আমাদের দেশের গদি মিডিয়া কি এবার সত্যিই একটা কঠিন পরিস্থিতির মুখে পড়ে গেল? এই খবরের শিরোনাম হতেই পারে ভারতের চাটুকার মিডিয়া বনাম আন্তর্জাতিক সাংবাদিকতা। যে দেশ প্রেস ফ্রিডম ইন্ডেক্সে 1 নম্বরে, সেই দেশের একজন সাংবাদিকের পক্ষে প্রধানমন্ত্রীকে প্রশ্ন করাটা খুবই স্বাভাবিক। কিন্তু ভারতের মূলধারার সংবাদ মাধ্যমের কাছে এই দৃশ্য অলৌকিক। নরওয়ের সাংবাদিক হেলে লিঙ্কের প্রশ্ন, তার পরবর্তী সোশ্যাল মিডিয়ায় পোস্ট এবং তার অ্যাকাউন্ট সাসপেন্ড হওয়ার খবর এখন মোদির বিশ্বগুরু ইমেজের কতটা 12টা বাজিয়েছে তা আগামী কয়েকদিনেই বোঝা যাবে। এতদিন ট্রাম্প ব্যক্তিগতভাবে মোদিকে নিয়ে যা খুশি বলে গেছেন, কিন্তু মোদির নরওয়ের দুঃসাহসিক সফর আন্তর্জাতিক মঞ্চে তাকে কি একেবারে কাদায় ফেলে দিল? এই মঞ্চে মোদির ভাবমূর্তির আরও 12টা বাজিয়েছে ভারতীয় দূতাবাসের আমলারা। তারা পরিস্থিতি ম্যানেজ করতে গিয়ে পুরোটা একেবারে ঘেঁটে দিয়েছে। কিরকম? ওই সাংবাদিকের প্রশ্নের উত্তর না দিয়ে মোদি জোর পায়ে চলে যাওয়া নিয়ে যখন বিশ্বজুড়ে আলোচনা চলছে, তখন বিষয়টি ম্যানেজ করতে ভারতীয় দূতাবাস তাকে রাতের আনুষ্ঠানিক প্রেস ব্রিফিংয়ে আসার আমন্ত্রণ জানায়। সেখানে আরও কয়েকজন সাংবাদিককে আসতে বলা হয়। সেখানেও ওই সাংবাদিক ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা সিবি জর্জের সামনে মূলত 3টি প্রশ্ন করেন। এক, ভারত এবং নরওয়ের পারস্পরিক সহযোগিতার প্রসঙ্গে তিনি বলেন, ভারতের মানবাধিকার লঙ্ঘন এবং গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে নানা অভিযোগ রয়েছে। এই পরিস্থিতিতে নরওয়ে সরকার বা বিশ্ব কেন ভারতকে বিশ্বাস করবে? 2, ভারতের মানবাধিকার লঙ্ঘনের সুনির্দিষ্ট অভিযোগগুলো নিয়ে ভারতের ব্যাখ্যা কি? এবং 3, ভারতের প্রধানমন্ত্রী কি ভারতীয় গণমাধ্যমের কঠিন এবং সমালোচনামূলক প্রশ্নের মুখোমুখি হয়ে উত্তর দেওয়া শুরু করবেন? এরপর সিবি জর্জ যা উত্তর দেন তা এখন ইতিহাসের পাতায়। গোটা বিশ্বে তা নিয়ে চর্চা চলছে। নরওয়ের সাংবাদিক হেলে লিঙ্ক পরে সমাজ মাধ্যমে লিখেছেন যে তার মূল প্রশ্ন ছিল মানবাধিকার লঙ্ঘন এবং প্রধানমন্ত্রীর সাংবাদিক বৈঠক না করা। কিন্তু ভারতীয় কূটনীতিক মূল প্রশ্নের কোনো জবাব না দিয়ে প্রাচীন সভ্যতা, সংবিধান এবং কোভিডের ইতিহাস টেনে দীর্ঘ প্রোপাগান্ডামূলক বক্তব্য রেখেছেন। সিবি জর্জের এই উত্তর সারা বিশ্বে এখন আলোচনার বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে। সাংবাদিক সম্মেলনের ঘটনার পর হেলে লিঙ্ক সামাজিক মাধ্যমে এক্সে কয়েকটি পোস্ট করেছেন। প্রথম ঘটনাটির ভিডিও শেয়ার করে তিনি লেখেন, নরেন্দ্র মোদী আমার প্রশ্নের উত্তর দেননি, আর আমি তা আশাও করিনি। বিশ্ব প্রেস স্বাধীনতা সূচকে নরওয়ে 1 নম্বরে আর ভারত 157 নম্বরে, যা ফিলিস্তিন, আরব আমিরাত ও কিউবার সঙ্গে প্রতিযোগিতা করছে। আমরা যাদের সঙ্গে সহযোগিতা করছি সেই ক্ষমতাকে প্রশ্ন করা আমাদের কাজ। নরওয়ে বিশ্বে 1 নম্বর এই প্রসঙ্গটি তুলে তিনি কি সজোরে একটা থাপ্পড় মেরে দিলেন এদেশের গদি মিডিয়াকে?
পাকিস্তানের সঙ্গে যারা উঠতে বসতে তুলনা করতে ভালোবাসেন তাদের কাছে এই 1 নম্বর এবং 157 নম্বর একটু অচেনা এবং বিচিত্র লাগবে নিশ্চয়ই। বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালবিয়া যখন দাবি করেন যে নরওয়ের প্রধানমন্ত্রীও কোনো প্রশ্নের উত্তর দেননি, তখন হেলে লিং তার জবাবে লেখেন উনি দিয়েছিলেন, তবে প্রথমে শুধু নরওয়ে সংবাদ মাধ্যমের প্রশ্নেরই উত্তর দেন এবং পরে ভারতীয় সাংবাদিকদের মুখোমুখি হন। লিং ভারতের লোকসভার বিরোধী দলের নেতা রাহুল গান্ধীর একটি পোস্টের নিচে কমেন্ট করে জানতে চেয়েছেন যে ভারতের এই প্রধানমন্ত্রীর নরওয়ে সফর নিয়ে রাহুলের বক্তব্য জানার জন্যে তিনি কি তার ফোনে একটা ইন্টারভিউ নিতে পারেন? অর্থাৎ ভারতের বিরোধী দলনেতা সরাসরি কি এবার বিশ্বের সবচেয়ে স্বাধীন দেশের গণমাধ্যমে কথা বলবেন? রাহুল কি এই সুযোগ ব্যবহার করবেন? ভারতে এসআইআর এর নামে ভোট জালিয়াতি নিয়ে তিনি বহুবার অভিযোগ করেছেন। এবার কি তা তিনি আন্তর্জাতিক গণমাধ্যমে নিয়ে যেতে পারেন? তাহলে কি মোদির এই দুঃসাহসিক সফর আরো ঘেঁটে যাবে আন্তর্জাতিক খবরের বাজারে? এই ঘটনার ভিডিও এবং বিতর্ক ভারতে এবং আন্তর্জাতিকভাবে ব্যাপক ভাইরাল হওয়ার পরেই হেলে লিংয়ের ইনস্টাগ্রাম এবং ফেসবুক অ্যাকাউন্ট সাসপেন্ড বা নিষ্ক্রিয় করা হয়েছে। হেলে লিং নিজেই এক্স মাধ্যমে একথা জানিয়েছেন। তবে তার এক্স অ্যাকাউন্টটি এখনও সচল রয়েছে এবং সেখানে তার ফলোয়ারের সংখ্যা এক ধাক্কায় 800 থেকে বেড়ে 68,000 পার হয়ে গেছে। ভারতের স্টুডিওগুলোতে বসে থাকা তথাকথিত জাতীয় সাংবাদিকদের কাজ এখন সরকারকে প্রশ্ন করা নয়, বরং সরকারের হয়ে বিরোধীদের কাঠগড়ায় দাঁড় করানো। প্রধানমন্ত্রীর বিদেশ সফরের সময় এই চাটুকার মিডিয়া ক্যামেরা নিয়ে এয়ারপোর্টে দাঁড়িয়ে থাকে শুধু এটা দেখাতে যে বিমানবন্দরে কতজন প্রবাসী ভারতীয় মোদি মোদি স্লোগান দিচ্ছেন। দেশের বেকারত্ব, মুদ্রাস্ফীতি, মণিপুরের ঘটনা বা সংবাদ মাধ্যমের স্বাধীনতা নেমে যাওয়া নিয়ে এই মিডিয়ার কোনো মাথা ব্যথা নেই। তারা ব্যস্ত থাকে হিন্দু মুসলমান বিতর্ক আর সরকারের জয়গানে। হেলে লিং এখন গদি মিডিয়ার চোখে চীনপন্থী বিদেশি এজেন্ট বা ভারত বিরোধী। তার সঙ্গে আইটি সেলের উগ্র প্রচারে পরিস্থিতি এমন জায়গায় দাঁড়িয়েছে যে সেই বিদেশি সাংবাদিককে টুইট করে বলতে হচ্ছে, আমি কোনো গুপ্তচর নই, আমি একজন সাধারণ সাংবাদিক এবং আমার পেশা প্রশ্ন করা। জর্জ সোরসকে নিয়ে সংসদের ভেতরে নিশিকান্ত দুবেরা অনেক কিছু বকে গেছেন, কিন্তু কোনো স্বাধীন বিদেশি সাংবাদিককে নিয়ে একই কায়দায় ট্রোল করা হলে তখন তা শুধু সেই দেশেরই নয়, গোটা বিশ্বের স্বাধীন সাংবাদিকতাকেই আক্রমণ করা হয়। এরপর থেকে তারাও কি এর পাল্টা প্রচার শুরু করবেন? আর তাতে কি ভারতের ভাবমূর্তি আরো উজ্জ্বল হবে, নাকি এভাবে নিজেদের আরো বিপদই ডেকে আনছে আইটি সেল? ওসলোর ঘটনা ভারতের গণতন্ত্রের এসআইআর জমানার উপর কি একটা বড় প্রশ্ন তুলে দিতে পারে? বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের নেতা বিশ্বের সবচেয়ে মুক্ত সংবাদ মাধ্যমের মুখোমুখি হতে কেন ভয় পাচ্ছেন? কিন্তু প্রধান বিরোধী দলের নেতা যদি এই সুযোগটি কাজে লাগান তাহলে কি করবে আইটি সেল এবং গদি মিডিয়া? তাদেরও ব্যান করবে, জেলে ঢোকাবে? আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে কি এভাবে ব্যান করা যায়? এ ব্যাপারে মতামত দেবেন আপনারা কমেন্ট বক্সে। জয় হিন্দ, সত্যমেব জয়তে। স্বাধীন সাংবাদিকতার পাশে দাঁড়াতে এবং আমার প্রতিটি ভিডিও সবার আগে পেতে মাসে মাত্র 59 টাকা দিয়ে চ্যানেলের মেম্বারশিপ নিতে পারেন। চ্যানেলটি খুলে জয়েন শব্দটিতে ক্লিক করে যে কোনো দেশ থেকেই খুব সহজেই এ কাজ করা যায়। চ্যানেলটি ভালো না লাগলে সহজে মেম্বারশিপ ছেড়েও দিতে পারবেন। যারা এর মধ্যেই মেম্বারশিপ নিয়েছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। আপনাদের জন্য আলাদা করে ভিডিও তৈরির কাজও খুব শীঘ্রই শুরু করা হবে।